আচ্ছা আমাকে ছেড়ে দিলে হয় না? তোমাকে ছেড়ে দেই আর তুমি আমার মা আর ফরহাদ ভাইয়ের মাথায় কাঁঠাল ভেঙে খাও, তাই না? এত সহজে আমি তোমাকে ছাড়ছি না অনিমা আপু। মনে রেখো, আমি ডুবলে তোমাকে নিয়েই ডুববো, আর আমি ভাসলে আমার সাথে তুমিও ভাসবে। এই ছিল তোর কপালে অনিমা, ফারিয়ার গোলাম হয়ে বাকিটা জীবন কাটানো। আজকে এতক্ষণ বাইরে কি করলি আপনি? সেটা জেনে তুই কি করবি? তুই বসে বসে চিপস খা। তা না হয় খেলাম, কিন্তু তোর এই অধপতনটা না আমার সহ্য হচ্ছে না। আপনি কি বললি তুই? জেল থেকে বের হওয়ার পর থেকেই কিন্তু তোর অধপতনের শুরু, সেটা কি তুই বুঝতে পারছিস? আপনি ফারিয়ার ডান হাত হয়ে কিন্তু তোকে ওই একটা হাতই হয়ে থাকতে হবে, পুরো মানুষটা কিন্তু আর হতে পারবি না। কি সব বলছিস তুই? আমি খুব ভালো মতোই জানি আজকে তুই ফারিয়ার জন্য উকিল খুঁজতে গিয়েছিলি, আর সেখান থেকে থানায়। তুই কি করে জানলি? খুব সহজ, তোকে ফলো করেছি। ফলো করেছিস কেন? কারণ আমি আর চাই না তুই ফারিয়ার গোলাম হয়ে থাক। আমি চাই না ফারহানা আন্টি তোকে যেভাবে রিজেক্ট করেছে, তোকে যেভাবে অপমান করেছে, তারপরও তুই এসবের শিকার হোস। তুই এসব জানিস? আমরা আগে একসাথে কত শক্তিশালী ছিলাম, একবার ভেবে দেখ। আমরা কি পারি না আবার এক হতে? আমরা এখন পরিপক্ক, ভুল থেকে শিক্ষা নেওয়া মানুষ। আমাদেরকে ঠেকিয়ে রাখা কিন্তু এখন কঠিন হবে। কি করতে চাস তুই? যেটা তুই চাস। মানে? বড় দান মারা। আমাদের শত্রু কিন্তু ওই একই, বিথি, রানু এবং সরকার পরিবার। আছিস তুই আমার সাথে? আপনি বল, আছিস কিনা? বাহ 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 বাহ। এটা কি করলে অন্তরা? তুমি হাত সরিয়ে নিলে কেন? এতদিন পর দুই বোন মান অভিমান ভুলে হাতে হাত মিলিয়েছে, সেটা এত জলদি সরিয়ে নিলে কি হয়? কায়সার, তুমি যেটা মনে করছো আমরা সেরকম কিছু করছিলাম না। আমি আবার কি মনে করলাম? আরে আমরা কি আর জানি তুমি কি মনে করছো? তুমি ভাবছো আমরা হয়তো এক হয়ে গেছি আবার? আমিও তো তাই বললাম। আচ্ছা শালিকা, এক হয়েছো, হাতে হাত মিলিয়েছো, তা এখন কি প্ল্যান করছো বলো তো? কি প্ল্যান থাকবে? বাজে কথা বলার জায়গা পাও না, তাই না? আহা, আমি কি রাগ করার মতো কিছু বলেছি শালিকা? আমি বলতে চাচ্ছি যে তোমরা এই বোনের সম্পর্ককে, মানে এই পবিত্র সম্পর্কটাকে কত দূর এগিয়ে নেবে বলো তো? আমরা এগোই বা পিছে তাতে তোমার কি? আপনি চল তো, চল বাড়ি চল, আসো। চল। কি হলো? পথ আটকাচ্ছ কেন? সাবধান করতে। কি মহা জ্বালা হলো তো। দুলা ভাই, আমরা এখনো কোনো প্ল্যান করিনি। পরে করবে তাই না? তুই চুপ কর তো, ওর সাথে এত কথা বলার দরকার নেই। আর আমাদের সাবধান করার ওকে,
তাতে আমরা যাই করি না কেন। আরে তোমরা কি করবে না করবে সেটা নিয়ে তো আমি সাবধান করিনি। তাহলে আমি সাবধান করছি কারণ এই মুহূর্তে বাইরের ঘরে যাওয়া যাবে না। কেন? যে কোনো মুহূর্তে সালমানটিরা এসে পড়বে, আর তারা যখন আসবে তখন তো আর আমরা কোনো জেল ফেরতদের দিয়ে ওয়েলকাম জানাতে পারি না, তাই না? আমি যাই, তোমরা বরং এই সময়ের মধ্যে নতুন কিছু ভেবে নাও। ফরহাদ ছবি পাঠিয়েছে। আমার হবু বউটার মুখে হাসি ফুটলো নাকি এখনো সে মন খারাপ করে আছে? উত্তর পেলাম না। যাক, ফোন তো পেলাম। আমি মোটেও হাসিনি। এই ছবি দেখে মনে হয়েছে আমি কেঁদে দিই। এমন একটা শিম্পাঞ্জির সাথে আমি বিয়ে করতে চলেছি। আমি শিম্পাঞ্জি? তুমি আমাকে? তা নয়তো কি? নিজেকে কি ভাবো তুমি? সমাপ্তি মাসুদ নাকি সালমান খান? আমি যাই হই না কেন ম্যাডাম, দুদিন পর কিন্তু এই বান্দাকেই বিয়ে করতে হচ্ছে আপনার, ভুলে যাবেন না। বলবো কেন? আমি তো গুগলে সার্চ করা শুরু করে দিয়েছি। কি সার্চ করছো? কিভাবে শিম্পাঞ্জিকে মানুষ করা যায়। হাঁটা বন্ধ করো, মাছ ঢুকবে। মা এসেছে না? না, আসেনি। আর আসলে বলবো না। কেন? তোমার সাথে কথা বন্ধ আমার। ঠিক আছে, ডান। এই কিসের ঠিক আছে, কি ডান? বলবো আমি কথা, দেখি কি করো তুমি। আচ্ছা, রাখছি। দিদি, একটু ঘরে আসবি? আসছি আপা। হাসছেন কেন আপনি আমার দিকে তাকিয়ে? ও, হাসছি না, আমি আসলে বোঝার চেষ্টা করছি যে তোমাকে কোন অ্যাঙ্গেল থেকে শিম্পাঞ্জির মতো লাগে। কি? এই যে মনে হয় চলে এসেছে। হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি মানুষ হও আর শিম্পাঞ্জি হও, যাই হও না কেন, পাত্রীপক্ষের মুরব্বীদের সামনে খুব বিনয়ী থাকতে হবে কিন্তু। তার মানে আমাদেরকে আদালতে যেতে হবে? সেটা ছাড়া ওয়াসিমকে ছাড়ানোর এখন আর কোনো উপায় নেই। আদালতে গেলে কি হবে বুঝতে পারছিস তো? মা যে কারণে ওয়াসিমকে ছাড়ানোর ব্যবস্থা করতে বলছে সেটাই হবে। সবখানে জানাজানি হয়ে যাবে। আমি কি পুলিশের সাথে কথা বলবো? পুলিশের সাথে কথা বলে কোনো লাভ নেই। ওনাদের পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না। আমি সরি, মানে লিলিকে এমন ভাবে বলাটা আমার উচিত হয়নি। আমি শুনলাম লিলি নাকি তোকে কথা শুনিয়েছে। আমি কিছুই মনে করিনি। লিলি যে অবস্থায় আছে এরকম আচরণ করাটাই তো স্বাভাবিক। মেয়েটা যে এখন কি করবে, আমার চিন্তা হচ্ছে তোমার বিয়ে নিয়ে বিথি। আমার দেখা যাক কি হয়। আচ্ছা, তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি না হয় নাস্তার কথা বলে আসছি। ইয়ে বিথি, রাহাতের সম্পত্তি ফিরিয়ে দেওয়া নিয়ে কোনো কথা হয়েছে তোর ফরাদ ভাইয়ের সাথে? আর রানু, এখন কেন তুমি বিথিকে এসব কথা বলছো? তুমি থামো তো, এটা আমাদের দুই বোনের মধ্যে কথা, তুমি এর মধ্যে নাক ডুবিও না।
আমি ফরহাদকে বলেছি, আর ফরহাদও একবার ওর মায়ের সাথে কথা বলেছে। তাই নাকি? আচ্ছা, উনি রাজি তো আমাদের সব ফিরিয়ে দেওয়া নিয়ে? কথা শেষ হয়নি এখনো দুজনের মধ্যে আপা। আমি বলেছি জলদি করে শেষ করতে। আমি বুঝতে পারছি না, এত কথা বলার কি আছে? আমাদের কাছ থেকে ওনারা যা নিয়েছিল তা ফেরত দিয়ে দিবে, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা, এইসব কথা বিথিকে বলে কি লাভ? ওর এখানে কি করা আছে? পৃথিবীতে সবচেয়ে বেশি বলার আছে। ও 2 দিন পর ওই বাড়িতে বউ হবে। তুই বুঝতে পারছিস তো বিথি? বুঝতে পারছি আমি। আজ না হয় আমি আবার কথা বলবো, মায়ের সাথে আগেও কথা বলা শেষ করুক। আমি যাই তাহলে। দেখ বিথি, আমি চাই না যে মানুষ বলুক রানু আর রাহাতের সাথে যে মানুষগুলো অন্যায় করেছে সেই পরিবারে বিথির বিয়ে হয়েছে। আর সেটা শুনতে নিশ্চয় তোরও ভালো লাগবে না। এটা কি ছিল রানু? মাত্র একদিন হলো বিথিকে ফারহান আন্টি মেনে নিয়েছেন। ও এখন এসব কিছু নিয়ে কি করতে পারবে? আজ না পারুক, কাল তো পারবে। আর বোন দুলা ভাইয়ের জন্য এতটুকু না করতে পারলো কেমন বোন আমার? তোমার জন্য বিথি অনেক করেছে। আমি জানি, তাহলে ও এটাও করতে পারবে। আসুন আসুন। আসেন আন্টি। আপনারা বসুন প্লিজ। বসেন আন্টি, প্লিজ বসেন। বিআই সাহেব কই? উনি শুয়ে আছেন, আমি ডেকে দিচ্ছি। শরীর খারাপ করলো নাকি আবার? না না, ওরকমটা না, আসলে ক্যান্সারের ধকলটা কাটিয়ে উঠতেও তো একটু সময় লাগে। তা তো অবশ্যই, কিন্তু তোমরা আবার দাঁড়িয়ে রইলে কেন বাবাজি? বসো না। না না আঙ্কেল, আমরা তো এখানেই ভালো আছি। ঠিক আছে, আচ্ছা আমি না হয় একটু ওই চা নাস্তার কথা বলে আসি, তাই না? যে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে যাও বাবা। আন্টি, আপনি ঠিক আছেন তো? কেন বাবাজি, ঠিক না হওয়ার মতন কিছু হয়েছে? ও ঠিকই আছে বাবাজি, আসলে সামনে মেয়ের বিয়ে তো, সেইটা নিয়ে একটু চিন্তায় আছে। চিন্তার কি আছে গো সালমা বিবি, আমি তো বুঝতেছি না। ও এটা ঠিক আছে, তোমার 2টা মাইয়ার বিয়ে হইতাছে, তো এমন তো না যে 2 মাইয়া জামাই ভাই থাকতেছে। রানু আর রাহাত তো মনে হয় তোমরা লোকে স্থায়ী ব্যবস্থাই হয়ে গেছে। আপা না জানি না, না বুঝে কথা কইেন না তো। ফরহাদ জিজ্ঞান, ওর সাথে সব কথা ফাঁকা ফাঁকা হয়ে আছে। বাবাজি, কালকে কি রাহাতটা সব বুঝাই দিবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গিয়ে দেখি যে নাস্তা রেডি। ও মামা, এই মায়া এখনো এনো আছে? কি করতেছে এনো? নিন, আপনারা শরবত নিন। তুমি এখনো আছো মা? কেন থাকবো না? আমার সব থেকে প্রিয় কাজিনের বিয়ে, আমাকে তো থাকতেই হবে। আর তাছাড়া ওর বিয়ের সব আয়োজনের দায়িত্ব নিয়েছি আমি। এত মানুষ থাকতে তুমি কেন? করুক আন্টি, মানুষকে তার প্রায়শ্চিত্তের সুযোগ দিতে হয়। নিন না। কি হলো আন্টি, নিচ্ছেন না কেন? ফরহাদ, জি? তুমি তো আমার জয়িতার কথা কিছু বলো নাই বাবা। কি বলবো আন্টি? না মানে জয়িতা যে থাকতেছে
এটা তো তুমি আমার একটু জানাতে পারতা। হ্যাঁ হ্যাঁ, আন্টি তো ঠিকই বলেছে। তুমি আন্টিকে কেন বলনি? যত যাই হোক, তোমার সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? আন্টি, তাই বলে ভাববেন না আমি শরবতে বিষ মিশিয়ে দিয়েছি। কি হলো তোমার আবার? না গলা আটকে গেছিল তো, শরবত ভালো হয়েছে। তোমার শরবতের আর জবর বালা। কিন্তু শরবত তো জয়িতা বানায়নি। তাই নাকি? গলাটা ঠিক হয়ে গেছে, তখন একটু খাই। তুমি বানাইছো বাজান? না, শরবত বানিয়েছে আপনার মেয়ে জামাই। কবির? কবিরে বানাইছে? জি। আমি বানাতাম, কিন্তু খবির আঙ্কেল আমাকে কোনো কাজ করতে দিবেন না, তাই উনি নিজেই বানালেন। কি ব্যাপার, তুমি আবার কোথায় যাচ্ছ? কত বড় সরকারি কর্মকর্তা, রান্নাঘরে কি ডিউটি করে একটু দেখে আইছে। বাবাজি, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলা না। কোন প্রশ্ন আন্টি? তাড়াতাড়ি। আর মা বলো তো বাবাজি, এই আন্টি শুনতে কানে ভীষণ লাগতেছে। কোন প্রশ্ন মা? কালকে রাহাত সব বুঝা পাইতেছে তো নাকি? আসলে মা যেটা হয়েছে, আমি একটু ঝামেলা যে আছেই বিয়াই। ঝামেলা? আসসালামু আলাইকুম বেন, বসেন না বসেন। না না, এতক্ষণ তো আমি শুয়েই ছিলাম, আর বসবো না। তাহলে আমরাও দাঁড়াই। কিসের যেন একটা ঝামেলার কথা বলছিলেন বিয়ান? হবে সেসব কথা, আগে বিয়ের কথাটা হোক না হয়। বিয়ানের সাথে তো এটা নিয়েই কথা বলার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জয়িতা, তুই এখন যা এখান থেকে। তো থাক না মা, বিয়েটা যেহেতু ওই অর্গানাইজ করছে। না না ফারুক বাবাজি, তোমার মা ঠিকই বলছেন, মুরব্বীদের কথায় জয়িতার না থাকাই ভালো। ঠিক আছে, আমি যাচ্ছি। জয়িতা শোন, তোকে যেসব গয়না দিয়েছিলাম সব মনে করে আমার ক্যাবিনেটে উঠিয়ে রাখিস। তিথিকে সেসব বুঝিয়ে দিতে হবে তো নাকি? দেখুন বিআই সাহেব, আমি কিন্তু ফরহাদ বিথির এনগেজমেন্টটা কালই সেরে ফেলতে চাই। আর তারপর গায়ে হলুদের অনুষ্ঠানটা হয়ে গেলেই আপনারা করবেন বিয়ের অনুষ্ঠান, আমরা করব বৌভাত। তবে যাই হবে ধুমধাম করে করব আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো পরিকল্পনা। না না, ঠিক আছে, কিন্তু এই করোনার সময় বড় করে আয়োজন না করলে কি নয়? সেখান থেকে করোনা ছড়ানোর একটা সুযোগ তো থেকেই যায়। হ্যাঁ, আমারও মনে হয় যে চাচার কথাই ঠিক। ঘরোয়া ভাবে সবকিছু করলে কিন্তু ভালো আন্টি। রামের বিয়েটা তো ওইভাবেই করেছি, এইবার একটু আয়োজন না করলে। না ঠিক আছে মা, কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, আমরা আয়োজনটা বড় করে করলাম, কিন্তু আমাদের মধ্যে সামহাও কারো করোনা ভাইরাসটা এফেক্ট করলো, তাহলে কি সেটা আমাদের জন্য ঠিক হবে? না না, তা তো একদমই না। ঠিক আছে বিআই সাহেব, আপনারা যেভাবে চাইবেন সেভাবেই হবে। আসলে একমাত্র ছেলের বিয়ে, বলতে গেলে একমাত্র সন্তানের বিয়ে, একটু ধুমধাম করে দিতে চেয়েছিলাম। ঠিক আছে, ঘরোয়া ভাবেই হবে। আর আমাদের একটা ব্যাচেলার পার্টিও করা দরকার, কি বলো ফরহাদ?
আমি মাঝখানে শুনেছিলাম আপনাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা নাকি খুব একটা ভালো না। জি। এসব এসব কেমন প্রশ্ন মা? তুমি তো সবই জানো, তারপরও। দেখ ফরহাদ, এখানে মুরব্বীরা কথা বলছে, সেটাই যদি বারবার তুই নাক গলাস তাহলে তুই ভেতরে যেতে পারিস। আমি আসলে আপনাদের বিয়ের খরচটা নিয়ে চিন্তিত। অনুষ্ঠান ছোট হোক বা বড় হোক, একটা খরচ তো হয়ই। সেটা করার মতন অবস্থা আপনাদের আছে তো? আসলে সত্যি করে বলতে খুব ভালো অবস্থা যে আছে তাও না, মাঝখানে তো আবার ব্যক্তির চাকরিটাও। সম্ভবত আপনি ওকে চাকরি থেকে। হ্যাঁ, আমি দায়ী বিথির চাকরিটা চলে যাবার জন্য। আর আজ আমি বিথিকে নিজের ছেলের বউ করছি। দেখুন বিআই সাহেব, আমি একটা অন্যায় করেছিলাম বিথির সাথে, আজ সেটার প্রতিদান দিতে চাই। ফরহাদ, আমার ঘরে একটা সুটকেস রাখা আছে, সেটা নিয়ে আয় তো। কি আছে সুটকেসে? যা বললাম সেটা কর। আমার জন্য আপনাদেরকে দাঁড় করিয়ে রেখেছি, দেখুন তো। বসুন বসুন প্লিজ, আমি বসছি। কায়সার, দেখো তো ওনাদের নাস্তার কি অবস্থা। রাতে ওনারা খেয়ে যাবেন, সেটারও কিন্তু। না না, আমরা আসলে অতক্ষণ থাকবো না, নাস্তাতেই হয়ে যাবে আমাদের। আমি দেখছি। এটা খুলে বিআইবিএনকে দেখা ফরহাদ। কি আছে এতে মা? কি আছে বিয়ান এখানে? কি আছে এখানে? মা, এসব কি? বিআইনকে দেখা। দেখে মনে হচ্ছে অনেক, আসলে অনেক না, 20 লাখের মতো আছে মাত্র। এই টাকা দিয়া কি হবে বিয়ান? কি হবে মানে? এই টাকা আপনাদের বিয়ের খরচের জন্য দিচ্ছি। আমাদের দিচ্ছেন? আচ্ছা মা, তুমি এমন একটা প্ল্যান করেছো, আমার সাথে একটু শেয়ার করতে পারতে। না না, শেয়ার করার কি আছে, মুরব্বীদের সাথে কথা বলার জন্য রেখে দিয়েছেন হয়তো। ঠিক তাই, আমার মনে হয়েছে বিথির সাথে করা অন্যায়ের জন্য এইটুকু ক্ষতিপূরণ আমি দিতেই পারি। অবশ্যই পারেন, কেন পারবেন না? বাবু শাশুড়ি বলে কথা। কি বলো জামাল মাস্টার? কি ব্যাপার বিআই সাহেব, আপনি খুশি হননি? আসলে টাকা পয়সা দেখে আমি জীবনে কখনো খুশি হতে পারিনি, আজও হয়নি। কারণ এই টাকার জন্য আমি চোখের সামনে অনেক অন্যায়, অনেক অনিষ্ট হতে দেখেছি। তাই টাকাকে আমি একটা দরকারি জিনিস মনে করি ঠিকই, কিন্তু টাকা দেখে কখনো খুশি হই না। তোমার খুশি করার জন্য এই টাকা দেয়নি বিয়ার সাহেব, দিছে বিথির বিয়ার জন্য। এটা দরকারের জন্য টাকাটা দিছে। সেই দরকারটুকু আমরা নিজেরাও মেটাতে পারবো সালমা। আরে মাস্টারের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি?
এইটা দিয়া আমি বিথির বিয়েটা তো সাইরে লাইতে পারবো, লগে লিলির বিয়েটাও পারবো। আর সে কিনা তাহলে আপনারা টাকাটা নিচ্ছেন না? আসলে আমাদের পরিবারটা চলে আমার কথাতেই, তাই আমার কথাই এখানে শেষ কথা। আর আপনার কথাটা কি? আসলে আজকালকার বাজারে ছোট আয়োজন করলেও কত টাকা লাগে বলেন তো? সত্যি কথা হলো সেই টাকাটাও এখন আমাদের নেই, আর এই টাকাটা আমি নেব। সালমা, বিথি কি ভাববে সেটা? আরে রাখো তো, টাকাটা কি আমার বিয়ের জন্য নিতেছি? তো বিথির বিয়ের জন্য নিতেছি নাকি? মা, আমার মনে হয় কি যে বিথির সাথে একবার। আহা, এত ভাইবো না তো পড়া বাবাজি। আরে আমি ওর মেয়ে নাকি ও আমার মেয়ে? হ্যাঁ, এই যে চাচা, নাস্তা নিন না বিআইন সাহেব, নাস্তা নিন। কাইসার, তুমি একটু আগে দাও না। জি দিচ্ছি চাচা, নিন না, নিন। আমার কিছু খেতে ইচ্ছে করছে না। বিআই সাহেব কি আমার উপর রাগ করেছেন নাকি? না না, রাগ করার। আচ্ছা এইসব নিয়ে আপনি ভাববেন না তো বিয়াই। আরে মাস্টার সাহেবের মন এই ভালো তো এই খারাপ। এই মানে আপা, মানে বিয়াই, আমাদের বিয়ের শাদীর খরচপত্রের কথা তো ঠিক হয়ে গেল, এটা ফাইনাল। এখন তাহলে বাকি কথাগুলো হয়ে যাক। মানে আমাদের রাহাত। আগে নাস্তা খেয়ে নিন সবাই, তারপর বাকি কথা হবে। আমি একটু আসছি। বিআইন সাহেব, আপনি কি আমার রুমে একটু আসবেন? তোমার রুমে কেন মা? দুই বিআইনের মধ্যে কি কথা হবে সেটাও কি তোকে বলতে হবে? টুথপেস্টটা দেখে যাও মাস্টার, আমি যাইতেছি। আসুন বিআইন সাহেব। এক্সকিউজ মি। হ্যালো, কোথায় তুমি বিথি? এত শব্দ কিসের? আজকে আমার উপরেই রান্নার দায়িত্ব পড়েছে। তাই নাকি? হ্যাঁ, সামনে বিয়ে, এর জন্য নাকি বাড়ির সব রান্না আমাকেই করতে হবে। সকালের নাস্তা, রাতের খাবার, বিকালের নাস্তা, সবকিছু মর্জিনার মার আদেশ। আর আমার উপর দায়িত্ব পড়েছে চুপচাপ মুরব্বীদের কথা শোনার। তা কি নিয়ে কথা হচ্ছে ওনাদের? হ্যালো। হ্যাঁ, কথার কি আর কমতি আছে ওনাদের? অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে। তোমাকে কোনটা যে বলি? একটা একটা করে বলো। আচ্ছা, রাহাত ভাইদের ব্যাপারটা নিয়ে কি কোনো কথা হয়েছে? না, এখনো হয়নি। এখনো হয়নি তো কখন হবে? বিথি, ভেবো না তুমি। আমি আজকেই একটা ফয়সালা করার চেষ্টা করব। চেষ্টা না, আজকে তোমার যে করেই হোক আন্টিকে রাজি করাতে হবে। না হলে? না হলে? রানু আপার মনটা ভালো নেই। ওরা একবার তোমাকে ভুল বুঝেছে ফরহাদ। আমি চাই না এমন ঘটনাটা আবার ঘটুক। আচ্ছা, নাস্তাটা নামাতে হবে, আমি রাখছি। ওকে। মা, সালমা আন্টিকে ভেতরে কেন ডেকে নিল? আসেন আপা, আসেন। বসুন। কি দেখছেন? না, এই ঘরে তো রাহাত থাকতো। তারপর আসলে পারিয়া থাকতো, এখন আমি থাকছি। আপনি থাকতেছেন, তাহলে তো সমস্যা। কি সমস্যা? না, রাত ফিরে আসলে
এইটাই তো থাকার ঘর হবে কি না? সরি, আমি বুঝতে পারিনি তোমরা। না না, আয় আয়, গয়নাগুলো দেখা বেআইনকে। না থাক, এখন দেখানোর দরকার কি? বিয়ার সময় না হয় দেখবো। আপনি তো নিজে হাতে আমার মেয়ের পড়াই দিবেন। তা তো পড়াবই, অবশ্যই পড়াবো। যা তো, গয়নাগুলো রেখে আমাদের দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে আয়। না আমি চা, জয়িতা খুব ভালো চা করে, যা নিয়ে আয়। তখন কি নিয়ে যেন কথা বলছিলাম? ওই যে রাহাতের সম্পত্তি। 1 মিনিট, আপনার ছোট মেয়েটা কি যেন ওর নাম? জি, আপনার ছোট মেয়েটাকেই তো অপহরণ করেছিল ওয়াসিম, তাই না? আসলে ঠিক অপহরণ না। ওই হলো, ছেলেটার যখন বাবা মা মারা গিয়েছিল তখন আমরাই আশ্রয় দিয়েছিলাম ওকে, আর সেখান থেকে সে হলো অপহরণকারী। কেনই বা হবে না? আমার নিজের মেয়ে যখন থাকে, সব কথা। তা আপনার মেয়ে ঠিক আছে তো? ঠিক না থাকার মতো কিছু কি হয়েছে? সেটা তো আপনিই বলবেন। ভালোই আছে, ভালোই তো দেখলাম। কোনো সমস্যা হয়েছে নাকি? না না, সমস্যা কেন হবে? ঠিক আছে লিলি, একদম ভালো আছে, এই যেমন থাকার কথা আর কি। যাক, কাজের কথায় আসি। দেখুন বিআইন সাহেবা, এখন থেকে আপনি আমার বোনের মতো। 2 মায়ের এখন থেকে 2 সন্তান, বিথি, ফরহাদ। তাই আমরা নিজেদের মধ্যে কোনো অসততা আর অস্পষ্টতা রাখবো না। এই কথা কেন বলতেছেন আপা? দেখুন, একটা মিথ্যা বলার কারণে আমি আমার ছেলের কাছে, সবার কাছে ছোট হয়েছি। তাই আর কোনো মিথ্যা এই সম্পর্কে আসুক, সেটা আমি চাই না। আমি কি কোনো মিথ্যা? ছি ছি, আমি নিজের কথাই বলছি। আসলে আমাদের পরিবারের ব্যাপারে খোঁজ নিলে কোনো ভালো কথা আপনি শুনতে পাবেন না। জমিদার ছিল যে ফরহাদের বাবার বংশের লোকেরা, সেজন্য ওদের মধ্যে নানান দোষ আছে। জেদ, অহংকার, এসব একটু বেশি আমার ফরহাদের মধ্যেও ছিল। কিন্তু আপনার মেয়ে বিথি ওকে একদম মাটির মানুষ বানিয়ে দিয়েছে। সেজন্য অবশ্য আমার বিথির উপরে ভীষণ রাগ ছিল। জি, এখন আর নেই। পরে ভাবলাম বিথির সাথে মিশে আমার ফরহাদ আর যাই হোক একটা ভালো মানুষ হচ্ছে, আমার বা ওর বাবার চেয়ে অনেক ভালো। এইভাবে বলবেন না আপা। আমি সত্যিটাই বললাম। এখন আমিও চাই বিথিকে আমার ছেলের বউ করে একজন ভালো মানুষ হতে। আমার পরিবার নিয়ে তো সব বললাম, এখন আপনিও বলুন আপনার পরিবার নিয়ে কিছু বলার থাকলে। আমার পরিবার নিয়ে? হ্যাঁ, কিছু বলার নেই? আসলে কি যে বলবো, রাহাত আর রানুর ব্যাপার ওসব আমি জানি। আর সে যেটা আলো, ও তো লন্ডনে। হ্যাঁ শুনেছি, অক্সফোর্ডে। আর হেয়া, ও তো খেলাধুলা নিয়ে আছে। লিলির কথা এখন কি ভাবছেন? কি আবার ভাববো? কি হলো? কিছু না বাপ, না মানে বেআইন। আসলে লিলির কথা এখন না ভাইবা
রাহাতের ব্যাপারটা নিয়ে যদি আমি জীবনে অনেক মানুষ দেখেছি, অনেক মানুষ দেখে অনেক কিছু শিখেছি। কি শিখেছেন? শিখেছি কিভাবে মানুষের মুখ দেখে মনের অবস্থা টের পাওয়া যায়। আপনাকে দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি কিছু একটা লুকাচ্ছেন। বলেছি তো একবার, কোনো সম্পর্কে অসততা অস্পষ্টতা রাখতে হয় না। তাহলে বলেন না কি লুকাচ্ছেন? এতক্ষণ ধরে কি নিয়ে কথা হচ্ছে আন্টির সাথে মায়ের? রাহাতদের বিষয়টা নিয়ে না তো? আঙ্কেল, এই বিয়েতে না আমরা এবার নাচ গান দিয়ে মানে একদম হই হই রই রই একাকার করে দেবো। তাই নাকি? হ্যাঁ, আপনাকেও এবার মানে ওই যে হাসন রাজার গান থেকে কোন একটা গান গাইতে হবে। দেখা যাক। আপনি একবার যে গান গেয়েছিলেন আমার কানে তো সেই সুর এখনো বাজছে। তাহলে আঙ্কেল আপনি কিন্তু লকড। আচ্ছা, তুমি গান গাইবে না ফরহাদ? হ্যাঁ, কি করব? বলছি যে গাইবে না এবার? নিজের বিয়ে তো গাইতে হবে, এবার আপনি গাইবেন। আরে না না, গান আমাকে দিয়ে হবে না। কেন? তবে আমাদের বাড়িতে যে গাইলে ও আমার উড়াল পঙ্খী গেছি নাকি? তাহলে আপনিও লক কাসার ভাই। আচ্ছা ফরহাদ, তোমার কি মনে হয় তোমাদের দেওয়া টাকাটা কি আমাদের নেওয়া উচিত? আসলে আসলে চাচা, আমার ইচ্ছে ছিল আপনারা যতটুকুর ভিতর পারবেন আপনাদের মতো করে সেভাবে আয়োজনটা হবে, কিন্তু মা যে এরকম একটা ইচ্ছে ভেবে সেটা তুমি জানতে নাই তো? আমাদের বিয়ান সাহেবকে বোঝা বড় মুশকিল। মানে উনি যখনই আসেন তখনই একটা চমক নিয়ে আসে। এই যে আমরা তো যাইতে হবো নাকি? উঠো। এখনই যাবেন? বাসার কত কাজ পড়ে আছে সেটা খেয়াল আছে? হিসাবের বাইরে। আর উঠো না কেরে? মা, মায়ের সাথে কি রাতের বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে? আরে হয়েছে হয়েছে, ওই সব না তুমি চিন্তা করো না তো বাবা। একটু টেনশন তো হচ্ছিলই। আরে টেনশন করার কিছুই নেই, বিয়ান সাহেব যে ভালো, যে অমায়িক, তার মতন মানুষই হয় না। বাবাজি, মানে বলতেছিলাম কি, এতগুলি টাকা নিয়ে রিক্সায় যাওয়াটা মনে হয় ঠিক হবে না। না না, আমি আপনাদের গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে আসবো। দেখছো, ছেলের মতন কথা, মেয়ের জামাই কারে বলে। রেহানা ফুপু বোধহয় এখনো ভেতরে, ওনাকে। আরে থাক থাক থাক, উনি খবিরের সাথে যাবেন, আমাদের তো তারা আছে বাবাজি। আমরা কি একবার বিয়ান? আরে তোমার বিয়ে সাহেবের কাছে সব শোনা, ও একেবারে বিদায় নিয়ে আসছি। আসো আসো, তাড়াতাড়ি আসো। ওহো, আচ্ছা আচ্ছা, আমি নিচ্ছি। তুমি নিবা বাবাজি, নাও 20 লাখ টাকা তো সাবধানে নিও, বাড়ি আছে। হ্যাঁ কাইসার বাবাজি, আসি। হ্যাঁ আচ্ছা, চলো চলো চলো। ব্যাপারটা কি? ফারহানা আন্টি এরকম 180 ডিগ্রি ঘুরে গেল কিভাবে? টাকাও দিল, আবার রাহাতের সম্পত্তিও ফিরিয়ে দিচ্ছে। এত সহজে সবকিছু হয়ে যাওয়াটা তো, এটা তো সন্দেহের। না না, আমি এখানে একটা ঘাপলার গন্ধ পাচ্ছি। কি ব্যাপার? ওরা গন্ধ কিসের? কি সাংঘাতিক আম্মা, পড়াইটা পুরো যাচ্ছে তো। বলে পুরো আমার কোন জায়গা যে পুরো যাইতেছে এটা দেখে না। আম্মা, আরুন না। আচ্ছা,
খাবারটা নষ্ট হবে, আমাকে রান্না করতে দিন। জোরাজোরি করবেন না প্লিজ আম্মা। মাইয়া বাইসের কাম। আমি কি আমার মাইয়ারে বাবুসির লোক বিয়া দিছি নাকি? স্যার হই যা। আম্মা তোমার মনে সব শুনছে তো মা। হুনে হুনো তুমি এটা ছাড়ো। মা কেন এমন করছে? ও যে ছুটিতে গেছে, বাড়িতে কেউ নেই, কাউকে না কাউকে তো রাখতে হবেই মা। কইছে কি? হ্যাঁ রাঙ্গো না আর কোনো মানুষ নাই ভাই। তোমার কোন লাগবে এটা? ছাড়ো কইতাছি। এই দেখো কি সাংঘাতিক মা। এমনি ফরাতে স্যার স্যার কই এটা যে না মাইনা নিলাম, কিন্তু তারারে রাইন্দা খাওয়াইবা যে ওই আচ্ছা এটাই না মানা গেল, কিন্তু আমার ভাইয়ের বউ তারারে রাইন্দা খাইবা, আমার মানটা কই থাকবো? একবার চিন্তা করে দেখছো? মান যেখানে থাকার সেখানে থাকবে আন্টি, কারণ ওনারা চলে গেছেন। কি সেগা আমার সারা ওই এখন চায়ের কি হবে? আমি এক কাপ চা খাবো তাই জানি। কি সাংঘাতিক মা। এবার তো একটু ছাড়বেন নাকি আজ রাতে এভাবেই? এরা তো তাড়াতাড়ি গেল কাকে রে, নাকি বাইরে বাইরে কোনো বেড়া জ্বালা লাগছে? সেটা শুনলেই তো আপনি খুশি হন নাকি? এই যে জামাই এবারে চাকরি শেষ হয়ে গেলে আর লওয়ালা এইটা ছাড়ো। আজকে তোমার শ্বশুর আব্বার লোক আমি কথা বলি কবি নিয়ে, তোমার খুব শিগগিরই গতি পায়া, আর এইটা সরকারি চাকরি আর করণ লাগবে না। কি সাংঘাতিক মা। জয়িতা, চাটা তুমি খেয়ে ফেলো। না, চাটা আমি মাকে দিয়ে আসছি। মা? মা বলে ফেলেছি? আসলে আমি মামি বলতে চেয়েছিলাম। কি ব্যাপার দুলা ভাই, রানু আপা কোথায় গেল? বসো বিথি। আমাদের সবার জন্য নুডলস বানিয়ে এখন নিজে মুড়ি নিয়ে বসেছো। আমার মুড়ি পছন্দ। বাসায় একদম বাজার নেই তাই না? আপা কোথায় গেল বললে না তো? আমার সাথে রাগ করে উপরে চলে গেছে। কি নিয়ে রাগ করলো আপা? তুমি যেমন বাজারের কথা এড়িয়ে গেলে, আমারও কি এই প্রশ্নটা এড়িয়ে যাওয়া উচিত না? কি বলো? ওভাবে তাকিও না শালিকা, ভস্ম হয়ে যাবো। নাটক না করে আসল কথাটা বলো। তোমার বোন আমাকে বলেছিল ফরাদকে ফোন দিয়ে খবর নিতে, ওরা রাজি হয়েছে কিনা। নিয়েছো? সেটা করিনি বলেই তো ম্যাডাম রাগ করে উপরে চলে গেলেন। আমার সাথে কথা হয়েছে ফরহাদের, তখন ওর মার সাথে ও কথা হয়নি। বিথি, সত্যি করে একটা কথা বলবো? তুমি মিথ্যে বলতে পারো? সত্যি করে বলছি, ওই সম্পদের প্রতি আমার বিন্দু মাত্র আগ্রহ নেই বিথি। আর এই ইস্যুটাকে আমি তোমার বিয়ের সাথে কোনোভাবেই জড়াতে চাচ্ছি না। কিন্তু কেন? দেখো বিথি, সম্পদ আমাকে দিয়েছে খুব অল্প, কিন্তু কে নিয়েছে তার চেয়ে অনেক বেশি। তাই তো সম্পদের কথা শুনলে আমার ভীষণ ভীষণ ভয় হয়। এই জন্যই নাচের স্কুলের জন্য এত চেষ্টা, এত। কিন্তু দুলা ভাই, নাচ স্কুলটা যে সফল হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। কিন্তু বিথি, এইটুকু তো আমি জানি যে আমি আমার পরিবারের সাথে কিছু একটা করার চেষ্টা করছি। দেখো, সফল হতে পারার চেয়েও এই বিষয়টা আমার কাছে অনেক বেশি দাম। শুনছিস তো তোদের দুলা ভাইয়ের কথা, মাথা খারাপ হয়ে গেছে ওর। আমি না হয় নাচের স্কুল করব, সেখানে তুমি কেন নিজের জীবনটা নষ্ট করবে রাহাত? কেন? আমি আমার জীবনকে নষ্ট করছি না। আমি এত কিছু জানি না রাহাত। বিথির বিয়ের আগে তোমাকে সব বুঝে পেতে হবে, আর সেটা না হলে কোন মুখে ওই পরিবারে আমাদের বোনকে দেব?
বাবা। আরে আসো না, এক কাপ চা খেয়ে গেলে কিচ্ছু হবে না। এসো এসো। তুই আরে কারা রয়েছিস করে জামা ব্যবহার সেটা বসতে দে। হ্যাঁ, কত কষ্ট করে আমরা পৌঁছাই দিল। কি দরকার ছিল? আরে দরকার আছে, তুই এসব বুঝবি না। হ্যাঁ আচ্ছা, তুই একটা কাজ করতো, হ্যাঁ লেগে চা বানাইনি। হ্যাঁ দুধ দিয়ে যা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তোমরা দুই বন্ধু মিললা বসে বসে গল্প করো। ওহো, তোমরা না বলে ব্যাচেলার পার্টি করবা, সেইটা নিয়ে আলাপ করো। চলো চলো। ও আচ্ছা, এখন কিন্তু আমি এটা নিতে পারবো। আরে তুই খারাপ রয়েছিস করে, যা যা যা, চা বানাই দে, চা নাস্তা দে। বসো বাবাজি, বসো। আসো আসো আসো। দাঁড়িয়ে আছিস কেন? বস না। শোন, অভিনন্দন তোকে। অভিনন্দন বন্ধু। কি জন্য? মা তোকে সবকিছু ফিরিয়ে দিতে রাজি হয়েছে। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, শেষ খবর পাওয়া পর্যন্ত তো সত্যি। উফ, আমার যে কি ভালো লাগছে। রাহাত, তুমি প্লিজ উপরে আসো, আমার তোমার সাথে নাচতে ইচ্ছা করছে। তুই নিচে নেমে আয় না আপা। না না, আমি আসতে পারবো না। না না, তোমাকে নামতে হবে না, আমি আসছি। যা। যাক, ঝামেলা তাহলে শেষ হলো। একদম তাই। এখন নো ঝামেলা, অনলি বিয়ে। তাই না? হুম। আচ্ছা, মার হাতে যে ব্রিফকেসটা ছিল ওটাতে কি আছে? কি আছে গো কপালে বললা? কি লিখে রাখছো তুমি? বললা অপুদা, শুধু তো বাতাস দেই, আর তো কিছুই মনে হয় নাই। খোদা, কিছু হইব গো আমার। কোন মানুষ 20 লাখ টাকা পাওয়ার পরেও যে এরকম ভাবে বিলাপ করতে পারে, তোমাকে না দেখলে সেটা বুঝতে পারতাম না সালমা বেগম। আরে কি যে তোমার বুঝাইতাম, এই 20 লাখ টাকা 20 লাখ টাকা না, 20 পানি দিয়ে গুল্লা গাইলে সেটা হয়ে যায়। সেইটা মানে আরে আমি তো পয়সা গেছি কাগজ আমার মাস্টার, এমন ধরা আমি জীবনও খাই নাই গো। আর কি হয়েছে সেটা ঠিকঠাক ভাবে বলো। দেখুন বিয়ান সাহেবা, আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন, আর সেটা সম্ভবত লিলিকে নিয়ে, তাই না? ঠিক আছে, আপনি যদি সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা রেখে দিতে চান তাহলে আমি নাইবা শুনলাম। আসলে একটা স্পর্শকাতর একটা ব্যাপার, কিভাবে যে বলি। আমাকে বলতে পারেন, আমরা দুই বোনই তো নাকি? তাহলে কি ধরে নেব আমাকে আপনি বোন ভাবতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না? আমার লিলিটা অনেক বড় একটা ভুল করে ফেলছে রে বোন। সারাটা জীবন এই মেয়েটার আমি মোমের ফুতুলের মতো করে মানুষ করছি, আর ওর সাথে কিনা কি হয়েছে লিলি? আমার মেয়েটার পেটে বাচ্চা এসেছে। কি বলছেন? ওর কোনো দোষ নেই আপা, ওই ওয়াসিমের ফাঁদে পা দিয়ে। সর্বনাশ! ব্যাপারটা ইচ্ছাকৃতই ছিল তো, নাকি জোর করে? না না, ইচ্ছাকৃতই ছিল। বোঝেনি তো আপা, মেয়েটার বয়স এত কম। একটা ব্যবস্থা হবেই আপা, আমি তো পাশে আছি নাকি? এখন কি করতে চান? জেল থেকে ওয়াসিম যে সারাইতে চাইছি, লিলির সাথে বিয়েটা পড়াই দিতে চাই। লিলিও তাই চায়, কিন্তু রানু বলল কেসটা নাকি আদালতে গেছে, সেখানে যে কি হয়। এত ভাববেন না তো, আমি ওয়াসিমকে বের করে আনবো। আপনি বের করে আনবেন?
বোন বলে রেখেছে, পাশে না দাঁড়িয়ে কিভাবে থাকি? আপনি আমাদের এত উপকার করছেন আপা, বিয়েতে টাকা দিলেন, এখন আবার ওয়াসিমরে বাইর করে আনবেন। আমি তো আপনার জন্য কিছুই করতে পারতেছি না। কিছু করতে চান? হ্যাঁ, অবশ্যই করতে চাই। কি চান উনি? এমনি কইতা যেভাবে এতক্ষণ বলেছে সেভাবেই বলো। আমি আমার অফিসের সব বোর্ড মেম্বারদের সাথে কথা বলেছি আপনার রাহাতের সবকিছু ফিরে দেওয়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপা কথা বলছেন? সব ঠিক আছে তো? ওরা এ ব্যাপারে রাজি নেই। জি? ওনারা বলছেন রাহাতকে সব বুঝিয়ে দিলে আমাদের কোম্পানির খুব ক্ষতি হয়ে যাবে, শেয়ার পড়ে যেতে পারে, অনেকের চাকরি চলে যেতে পারে, সম্ভাবনা আছে হয়তো এই ক্ষতি আমরা আর কাটিয়ে উঠতে পারবো না। এসব কি বলতেছেন? তার মানে আজ রাহাতকে সব বুঝিয়ে দিলে কাল ফরহাদেরও রাহাতের মতো অবস্থা হতে পারে। আপনি কি সেটা চান? মা হিসাবে আমি সেটা চাই না। তাহলে? তারপরেও আমি চাই রাহাত সব বুঝে পাক। সেজন্য ওদের উপর খবরদারি করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, আপনি সিদ্ধান্ত নিয়েছেন, তাতেই আমি অনেক খুশি আপা। আগে শুনে নিন কি সেটা। না না, শুনতে হবে না, আমি জানি আপনি। রাহাতকে আমার ফরহাদের অধীনে কাজ করতে হবে। কি বললেন? না না, তারপরে আস্তে আস্তে না হয় আমরা রাহাতকে সবকিছু বুঝিয়ে দিব, এমন ভাবে বুঝিয়ে দেব যেন আমাদের কোম্পানিরও কোনো ক্ষতি না হয়। আর থাকলো বাড়ির প্রশ্ন, এই বাড়িতে রাহাত রানু আমার ছেলে মেয়ে হয়ে থাকবে, ঠিক যেমন থাকবে ফরহাদ আর বিথি। একই বাড়িতে? দেখুন, আমি মরে যাওয়ার আগ পর্যন্ত ওরা একসাথে এ বাড়িতেই থাকবে। মরে গেলে যদি ফরহাদ চায় রাহাতকে বাড়িটা বুঝিয়ে দিতে দেবে, আমি তো আর তখন থাকবো না বাধা দেওয়ার জন্য। এটাই আমার সিদ্ধান্ত বিয়াইন, এখন আপনার সিদ্ধান্তের পালা। আর তোমার সিদ্ধান্ত কি ছিল? কি আর সিদ্ধান্ত নিতাম আমি, উনি যা কইলো এটাই আমি মাইনা নিলাম। তুমি ওনার কথা মেনে নিলে? তুমি একবারও ভাবলে না যে রানু রাহাত এই ব্যাপারটাকে কিভাবে নেবে? এই ভাবি নাই তোমার কাটাই কইছে? কাটাই কইছে আমার চেয়ে বেশি ওগুলো নিয়ে কাটাই ভাবে। তুমি ভাবো না? এই আমি ভাবি। কেন ভাবি? কারণ আমি মা, আমার সব ফুল রক্ষা করার লাগে, সবার কথায় ভাবুন লাগে। তাছাড়া লিলিরে বাঁচাই তৈলে এইটা মাইনা নিয়ে স্যার আমার আর কোনো উপায় ছিল না। সবাইকে বাঁচাতে গিয়ে তুমি আবার নতুন করে সবাইকে বিপদে ফেলছো না তো সালমা বেগম? তুমি একটাবার আমাকে বলতে পারতে ফরহাদ, কেন তোমার মনে হলো যে আমি এতগুলো টাকা আমার চাকরির ক্ষতিপূরণ হিসেবে নেব? আজ আমি ওনার ছেলের বউ না হলে উনি দিতেন এই ক্ষতিপূরণ? চুপ করে আছো কেন, বলো। বিথি, আমি তোমাকে কল করেছিলাম, কিন্তু তখন তুমি রান্নাঘরে কাজ করছিলে, কথা বলতে পারো না। তারপর আর জানানোর সময় পাওনি, একটা টেক্সটও করার সময় হলো না তোমার? আমি টাকা নেব না ফরহাদ, মা এই কাজটা ঠিক করেনি। বিয়ে কোনো দয়া দাক্ষিণ্য দেখানোর জায়গা না। আমি প্রতিবাদ করেছিলাম বিথি, কিন্তু নিশ্চয়ই এতটা জোরালো গলায় বলনি, যতটা জোরালো গলায় বললে কাজটা হতো। করতে পারিনি, কারণ তার আগেই সালমানটি টাকাটা নিতে রাজি হয়ে গিয়েছিল।
সেজন্য আমি আর কিছু বলতে পারিনি। ও অনেক রাত হয়েছে, আমি না হয় এখন যাই বিথি। যাই বিথি। কি হলো? আমি না বুঝেই তোমাকে অনেকগুলো কথা শোনালাম। আমার বোঝা উচিত ছিল, আমার আত্মসম্মানে আঘাত করবে এমন কিছু তোমারও সহ্য করার কথা না। তোমাকে যে অনেক ভালোবাসি আমি। সেটা তোমার হৃদস্পন্দন শুনেই বোঝা যাচ্ছে। আর কিছু বুঝতে বা শুনতে পারছো না? আর তো কিছু শুনতে পাচ্ছি না। আর একটু মন দিয়ে শোনো। কই, কিছুই তো শুনতে পাচ্ছি না আমি। শুনতে পাচ্ছ না? তোমাকে আরো কাছে পাবার জন্য বুকটা কিভাবে আর্তনাদ করছে, পারছো না? কি আছে তোমার মনে না? ফরহাদ ভাই, আপনাকে বিয়ের আগেই শুরু হয়ে গেছে নাকি? এসব কেমন কথা কে জানিস? যা, তোদের নিয়ে যেতে বলেছে দুলা ভাই। ফরহাদ ভাই আছে, এখানেই খাবে। আরে না না, অনেক রাত হয়ে গেছে, আমাকে ফিরতে হবে এখনই। কি কথা? এই আপা কিছু বল না। ঠিকই বলেছে ফরহাদ, বিয়ের আগে এই বাড়িতে তো খাওয়া কিসের? যাকে তোর বুবুদুলা ভাইকে এগিয়ে দিয়ে আয়। কিন্তু দুলা ভাই তো রাগ করবে। আমি বোঝাচ্ছি ওদের। যত তুমি। আচ্ছা। কিন্তু এই দয়ার টাকা যে আমি কিছুতেই নিতে পারবো না ফরহাদ। মা আবার কোথায় গেল? ডাইনিং রুমে এসে মাকে না দেখলে কেমন জানি খালি খালি লাগে। ও বলল ওর শরীরটা বেশি ভালো না। খেয়ে নাও, তোমরা খেয়ে নাও। জি বাবা। কিরে, জামাই বাবাজি কোথায়? পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়েছি মানে? আরে খেয়ে যাবে না? হবু শ্বশুর বাড়িতে বিয়ের আগে আগে তো খেতে হবে না, পরে অনেক সময় পাবে। কি হলো আপা? কি আবার হবে, সব আগের মতো হয়ে গেছে। মানে? আসলে রাহাতের সবকিছু ফিরিয়ে দিতে এত জলদি যে ফরহাদ ভাই তার মাকে রাজি করতে পারবে আমি সত্যি ভাবিনি। মা কোথায়? আমার তো কথা ছিল। মাকে এখন বিরক্ত করিস না তো, একটু রেস্ট নিতে দে না। কত বড় একটা কাজ করে এসেছে, মা ভাবতে পারিস? পানি খেয়ে খাওয়াটা শুরু করলে হয় না? কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বস, খেতে বস। তুই বস আপা, দুজনে আজকে একসাথে বসে খাবো। ওরে বাবা, এ আমি কি দেখছি? একদম তো অমাবস্যার চাঁদ। তোমরা দু বোন একসাথে কতদিন যাবত খাও না বলো তো? বসো বসো বসো, জলদি বসো। চল। এই কেয়া, কোথায় তুমি? জলদি এসো, দু বোনে সুন্দর করে একটা ছবি তুলো। আমি তুলে দিতেছি। মা, আপনি কেন আসলেন? তোর এখন ভালো লাগছে তো? না বাবাজি, ওই রানুর হাসির শব্দ পাইলাম তো গায়ে আসলাম। সব ঠিক আছে তো রানু? এত বড় একটা ঘটনা ঘটিয়ে এসেছো তুমি, সব বিয়ে ঠিক কি করে হয় মা? খুব আনন্দ হইতেছে না মা? হচ্ছে, আজকে মনে হচ্ছে বিশাল বড় একটা অন্যায় ঠিক বিচার হয়েছে। এটা আনন্দের বিষয়, যেমন আমরা তো দুঃখের বিষয় আছে মা। তোর ছোট বোন লিলি, লিলির জন্য কিন্তু আজকের দিনটা আনন্দের না। ওর কথাটা ভাবলে এত আনন্দ আসে তো? লিলিরে কি
ডাকছিস খাইতে? মা, আমি নিচে আসার সময় ওকে আসতে বলেছি। আমাকে বললো যে ওর খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তোমরা খাও। মা, তোমার সাথে আমার একটু কথা ছিল। এখন আর ওই অবস্থা নাই রে মা কথা শোনার। আমি ঘরে যাই। ফারহাদের মায়ের কাছ থেকে 20 লাখ টাকা নেওয়া তোমার উচিত হয়নি মা। $20 লাখ? কোনটা উচিত আর কোনটা অনুচিত এটাও তোর কাছ থেকে আমার শিখতে হইব। ওই ওরা ওই পরিবার আমরা রাস্তায় নামানোর লিগে কম চেষ্টা করছে, কম ক্ষতি করছে আমরা। এটা হিসাব যদি করস, কি করছে আমরা হাতের লগে, রানুর লগে, লিলির লগে চেষ্টা তো সব। সেই সবের জন্য যদি ক্ষতিপূরণ দিতে হইতো তাহলে এটা কোটি টাকায় গিয়ে টেকতো। কিন্তু সেসবের জন্য তুমি ক্ষতিপূরণ নাওনি মা। তুমি ক্ষতিপূরণ এনেছো আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার কারণে। শোন, সেই কারণেও টেহাটা যে আমার হাতে পাইছে এটাই বড় কথা। কত টাকা জমাইছো সে সংসারের লিগে? এই যে তোর বাপে তো সামনে খাড়াই রইছে। হ্যাঁ রে, জিগা না ব্যাংকে কত টাকা আছে জিগা। হেডের মধ্যে কি আছে জানো? বাসা। আর যে বাসাতে কোনো দাম নাই, ফুটতে রইরা জায়গা জিগা। শোন, এই টেহা তোর বিয়াতে, লিলির বিয়াতে আমাকে লাগবে। আমি জোর করে আনি নাই, হ্যাঁ আমার সাইডটা দিস। আমি শুনেছি মা কতটুকু সেধেছে ওরা। টাকাটা যেহেতু আমার চাকরির ক্ষতিপূরণ হিসেবে পেয়েছো মা, তাহলে এই টাকা দিয়ে কি করব সেটা সম্পূর্ণই আমার ইচ্ছা। তোর ইচ্ছাটা কি? সেটা না হয় আমি ঠিক করব। মাকে এখনই খেতে দে, খেয়ে দে, না হয় একেবারে ঘুমাক। আমি আর কেয়া না হয় পরে খেতে বসবো। একদম কি ব্যাপার স্যার, তোমাদের গেস্টরা কি চলে গেল নাকি? রাতের খাবারে দাওয়াত দাওনি? দিয়েছিলাম, কিন্তু কিছুতেই খেতে রাজি করাতে পারিনি। আহারে, কেন গো দুলা ভাই? ও বাড়ি থেকে আজ বেশি ভালো রান্না বান্না হয়েছে নাকি? না না, ওসব কিছু না। তাহলে না, হয়েছে কি, ওরাই খাবে না। কারণ এখানে বসে খেলে জেলের খাবারের অভিজ্ঞতা হবে তো। দুজন দাগি আসামির সাথে বসে কে খেতে চায় বলো? নিজের বউ শালিকাকে নিয়ে বাজে কথা বলতে তোমার মুখে বাঁধে না স্যার? না, চোরকে চোর বলতে আমার মুখে কখনোই বাঁধে না। কায়সার, কি হয়েছে? না না আন্টি, কিছু না। কায়সার একটু দুষ্টুমি করছিল আমাদের সঙ্গে, এই আর কি। আন্টি, আপনি আমার পাশে বসুন না প্লিজ। সত্যি কায়সার, তোমার তুলনা হয় না। কাল রাতে তুমি যা করলে তাতে আমার রাগ হওয়া উচিত তোমার উপর, কিন্তু আমি তোমার উপর বেশ খুশি। এর জন্য তুমি পুরস্কার পাবে। সত্যি বলছেন আন্টি? আমি পুরস্কার পাবো? তো কি দেবেন? তোমার যা চাই। বুঝলেন আন্টি, আমার না অনেক দিনের একটা শখ আছে। একটা বড় সড়ো গাড়ি কিনে আমি ঘুরবো, মানে রাস্তায় রাস্তায় টোটো করে বেড়াবো। অনিমাকে সাথে নিয়ে নাকি? এখনো এতটা মাথা আমার খারাপ হয়নি আন্টি। আমি একাই ঘুরবো,
একা। ঠিক আছে, বিথি আর ফরহাদের বিয়েটা হয়ে যেতে দাও ঠিক মতো, গাড়ি আমি দেব তোমাকে। আর হ্যাঁ শোনো কায়সার, জয়িতার উপর কিন্তু আমার কোনো ভরসা নেই। এত দুর্বল একটা মেয়ে, ও বিয়ের আয়োজন করতে পারবে না। তুমি দেখো তো সবকিছু নিজে দায়িত্ব নিয়ে। আন্টি, ভরসা নেই এমন কারোর সাথেই তাহলে ফরহাদের বিয়ে দিতে চাইছিলেন? থাক, তোমাকে আর কিছু করতে হবে না। অনিমা, অন্তরা, আমি চাই বিথি ফরহাদের বিয়েটাতে তোমরাই কাজ করবে, কায়সার না। আন্টি সত্যি বলছেন? আমি তো এইসব কাজ ঠিকঠাক মতো শেষ করলে তোমাদের জন্য পুরস্কার আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর আমরা খুবই কৃতজ্ঞ যে আপনি আমাদের। হয়েছে হয়েছে, এবার ভাতটা দাও তো। এই দেখো, ভাতটাই দেওয়া হয়নি টেবিলে। আচ্ছা আমি নিয়ে আসছি। আপনি, আমি আসছি। হ্যাঁ আন্টি, তাহলে আমি গাড়িটা কবে পাচ্ছি? সেটা সরকার পরিবারকেই না হয় জিজ্ঞেস করো। জি না, ওদের হয়েই তো তুমি কাজ করছো, তাই না? আমার হয়ে তো তুমি কাজ করছো না। আন্টি, আমি না বুঝতে পারছি না যে ওরা, আপনি, এগুলো আবার কি? আচ্ছা, এখানে কি কোনো দলাদলি হচ্ছে নাকি? আমি দিচ্ছি। আপনি? আমি তো দিচ্ছি অন্তু। আমি দেব আন্টিকে। অন্তু, বড়দের কথা শুনতে হয়, ছোটদের কথা সবার আগে শুনতে হয়। ঠিক মতো পৌঁছে দিচ্ছিস তো ওদের? হ্যাঁ মা, অনেক খিদে পেয়েছে, একটু খেতে খেতে কথা বলি বসে। আগে হাতটা ধুয়ে। একটা ব্রেকিং নিউজ আছে কিন্তু ফরহাদ। কি সেটা? আহা, ওকে ঠিক মতো হাত ধুয়ে আসতে দাও টেবিলে। হয়েছে, এবার দুজন বসো তোমার। তো অনিমাপু, নিউজটা কি জানো? আন্টি তোমার বিয়ের আয়োজনের সব দায়িত্ব ওদের দিয়েছে। কি? আন্টি এইমাত্র আমাদের সব বুঝিয়ে দিলেন। জয়িতাকে সাহায্য করবে ওরা। দুই পক্ষের আয়োজন জয়িতা একা সামলাতে পারবে। দুই পক্ষ মানে? বিথিদের আয়োজনেও ওদেরকে রাখতে চাই আমি। 20 লাখ টাকা দিয়েছে ওদের, সেটা ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা দেখতে হবে না? কত দিয়েছেন ওদের? মা, আমি চাই না অনিমাপু আর অন্তরা আমার বিয়ের আশেপাশে থাকুক। কেন? ওরা বিয়ের আয়োজন হচ্ছে, বিয়ে ভাঙতেই বেশি পটু কিনা। তার চেয়ে কায়সার ভাই করুক। সবাইকে সুযোগ দিতে হয় ফরহাদ, তোর মাকেও তো দিচ্ছিস, তাই না? তারপর টাকা পেয়ে তো ওই বাড়িতে ঈদ নেমে এসেছে, তাই না? তুমি বোধহয় এখনো ওদের চিনতে পারোনি মা। কি চেনার আছে? টাকা দেওয়ার ব্যাপারটা বিথি একদম পছন্দ করেনি, আমিও করিনি। আমি বুঝি না, টাকা পেলে তো মানুষ খুশি হয়, এখানে পছন্দ অপছন্দের কি আছে? আসলে কিছু মানুষ আছে যারা টাকার বাইরে অনেক কিছু চিন্তা করতে পারে, যেমন ওই সরকার পরিবার। আবার কিছু মানুষ পারে না। টাকার বিষয়টা আমার পছন্দ না হলেও তুমি যে রাহাতকে সব ফিরিয়ে দিচ্ছ, এজন্য তোমাকে একটা ধন্যবাদ দেয়াই যায় মা। ধন্যবাদ তোমাকে। সত্যি আন্টি, আপনি আমার ভাইকে সব ফিরিয়ে দিচ্ছেন?
আমি যে রাহাতকে সব ফিরিয়ে দিচ্ছি এটা তোকে কেউ বলেছে? এ কথা কেন মা? তুমি কি রাতকে সব ফিরিয়ে দিচ্ছ না? মা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি। আমি তোর জন্য যেটা ভালো সেটাই করছি। ও, আর সেটা যেন কি? আমাদের কোম্পানিতে রাহাত তোর অধীনে কাজ করবে, আর এই বাড়িতে রাহাত রানুকে আমি থাকতে দেব ঠিকই, কিন্তু বাড়ির চাবি রানু পাবে না, বিথি পাবে। মা, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা? বিআইন সাহেবা আমার প্রস্তাবে রাজি হয়েছে। মুনি রাজি? এসব নিয়ে না ভেবে মন দিয়ে খা, সামনে দিয়ে ভুলে গেলে চলবে না। কি ব্যাপার, এত রাত হয়ে গেল, কেউ আর খেতেই ডাকলো না আমাকে? নিচের ঘরে গিয়ে নিজেই খেয়ে নেব নাকি? না না, পরে কেউ জেনে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। নিজে গিয়ে দেখবো নাকি কিছু আছে কিনা। একবার বললাম না আমি কিছু খাবো না। ওয়াসিমকে না ছাড়ানো পর্যন্ত একটি ভাতের কণা আমি মুখে নিব না। আরে একটা জিনিস বুঝোস না কেন? তুই তো এখন একলা না, তোর ভিতরে আরেকজন আছে, সেই জন্য হইলো তোর শরীরের প্রতি বেশি যত্ন নিতে হবে। আচ্ছা তুই বস, আমি তোরে নিজে হাতে খাওয়াই দিই। না, আমি খাবো না। আরে আচ্ছা, তো আমি বিটি শাশুড়ির লোকে কথা কইছি না? আরে হ্যাঁ, অনেক ক্ষমতা দর, তাই তো গার্জিয়ান। আরে ওয়াসিম তো ছোটবেলা থেকে হ্যাঁ মানুষ হয়েছে নাকি, এই নিজে কইছে ওয়াসিমের সারণের দায়িত্ব সে নিবে। সত্যি বলেছেন? হ্যাঁ কইছে তো। আর আমি তো তোরে কইছি ওয়াসিম সারা পাইলেই আমি তোর ওয়াসিমের লগে বিয়ে দিয়ে দেব। মা, সেটা মেজো আপার বিয়ের আগেই হবে তো নাকি? কেসটা তো কোর্টে গেছে না, এত জলদি কে রইব মা, একটু সময় লাগবে। তাহলে কি লাভ হলো? মারে ছেলেটা সারা পাইব, এটাই তো বড় কথা। ও তো একটা বড় অপরাধ করছে নাকি? না করেনি, একবার তো বলেছি যা করার সব আমি করেছি, ওর কোনো দোষ ছিল না। আছে, পুলিশে কইছে ফারিয়ার সাথে ওর সবসময় যোগাযোগ আছে। পুলিশের কথা বিশ্বাস করছো তোমরা, আর আমার কথা বিশ্বাস করছো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিশ্বাস করতেছি তোর কথা। আন একটু খাই নে মা। খাবো না আমি, যাও বলছি। আবার খাবারটা রেখে গেলে কেন? হাতটা ভালো করে ধুয়ে তারপর খামা। কি হলো? কি দেখছো? লিলি বোধহয় খাচ্ছে, দেখলাম মা ওর ঘরে পানি দিয়ে এলো। যাক, ওর অভিমান অবশেষে ভাঙলো। কিন্তু এই মেয়েটার অভিমান কি করে ভাঙবে? কে বলেছে আমার অভিমান হয়েছে? হয়নি? মায়ের কথা শোনার পর থেকেই তো তোমার মুখটা মলিন হয়ে আছে। আমার মুখ এমনই। তাহলে এতদিন যে মুখ আমাকে দেখিয়েছো সেটা? আমাদের এত আনন্দের একটা মুহূর্তকে মার এভাবে নষ্ট করতে হবে? একটা বড় অন্যায়ের বিচার হয়েছে আজকে,
আর সেটার সাথে কেন লিলির ঘটনাকে মেলাতে হবে মার? লিলির যেটা হয়েছে সেটা ওর নিজের দোষে হয়েছে। আর অনুপ, এভাবে বলতে নেই। লিলি আমাদের এই পরিবারের একটা অংশ। যে কখনো চায় না এই পরিবারের অংশ হতে, তার জন্য তোমরা সবাই কেন মায়া কান্না কাঁদছো? চিঠিতে কি লিখেছিল? তোমরা সবাই ভুলে গেল, আমি ভুলি। ও এই পরিবারের অংশ হয়ে লজ্জিত ছিল, আর আজকে ওর জন্য আমরা সবাই লজ্জায় পড়েছি। এত রাতে আবার কে ফোন করলো? দেখি। ও মাহি ফোন করেছে, ধরো। কিন্তু এখানে তোর নাম উঠেনি। আমি চিনি ওর নাম্বার। ও মনে হয় সম্ভবত তোমাকে, যাই হোক ধরো তুমি। হ্যালো। এত রাতে আপনাদের ঘুমের ব্যাঘাত ঘটালাম না তো? রানু একটু আগে জানালো আপনাদের খবরটা ভাইজান। আপনাকে অনেক অনেক অভিনন্দন। কি জানিয়েছে রানু? আরে আপনি যে সব ফিরে পাচ্ছেন সেটা। তাই নাকি? কোন সময় জানালো? আমি তো টেরই পেলাম না। এটা আমাদের বন্ধুদের ইন্টারনাল ব্যাপার ভাই। আমাদের ভিতরে কখন কথা হয় সেটা তো আপনি বুঝতে পারবেন না। তাই নাকি? আপনি সবকিছু ফিরে পাচ্ছেন বলে ভাববেন না। নাচের স্কুল থেকে আমি আমার টাকাটা তুলে নিচ্ছি। আমি কি তুলে নিতে বলেছি? তা বলেননি, কিন্তু এখন বলেন কবে থেকে স্কুল শুরু করছেন? কারণ আমি কালই আসছি আপনাদের ময়মনসিংহে। কালই? হ্যাঁ কালই। নান্দু দাওয়াত করলো যে বিথির বিয়ের জন্য। ও না, ঠিক আছে, অবশ্যই আপনি আসবেন। ঠিক আছে, এরপর তাহলে আসলে দেখা হবে, কথা হবে। রাখছি ভাই। ঠিক আছে। তাহলে বরটা আসছে? তাই তো বললো। আসুক একবার, এমন খাটান খাটাবো না, ও শিক্ষা হয়ে যাবে। কি হলো, তুমি আবার চুপ হয়ে গেলে কেন? না কিছু না তো। রাহাত, কি হলো আবার? দেখো রানু, ঘরের খবর বাইরে যাওয়াটা আমার পছন্দ না। আর সেটাকে নিয়ে মাঝরাতে কেউ যদি আমাকে ফোন করে, এটা আমার একদমই পছন্দ না। আপনি কি করছেন এখানে? কি করব বলো? কাল রাতে রাহাতের কথা শোনার পর থেকে তো আর ঘুমোতে পারলাম না। ওর চিন্তায় আমি সারা রাত এপাশ ওপাশ করেছি শুধু। আমার মন বলছে কাজটা ভালো হলো না ফরাদ। আমিও যে খুব একটা ঘুমিয়েছি তা কিন্তু না কাছে ভাই। মা যে এরকম একটা কাজ করবে এটা আমার আন্দাজ করা উচিত ছিল। আন্দাজ করতে পারা যায় এমন কাজ তো তোমার মা করেন না ফরাদ। আসার পর থেকে আমি অন্তত দেখিনি। দেখো, তুমি আবার আমার এই কথা কিছু মনে করো না, তবে কাল রাতেই বিথিকে এই ব্যাপারটা তোমার পরিষ্কার করা উচিত ছিল। আপনি কি করে জানলেন যে আমি বলিনি? না, আমার মনে হলো আর কি, তাই বললাম। না আসলে আমি সাহস করিনি বলার। বিয়ের আগেই তাহলে বউয়ের মতো ভয় পেতে শুরু করেছো ফরাদ? হ্যাঁ করছি। আপনার কোনো সমস্যা আছে তাতে?
একদমই না। কিন্তু আমার প্রশ্ন হলো, এখন বিথিকে কে সামলাবে? আমাকেই সামলাতে হবে কাসের ভাই, কিন্তু সেই কাজটি করতে হলে আগে আমাকে শক্তি সঞ্চয় করতে হবে, সাহস সঞ্চয় করতে হবে, এবং সেজন্য আমাকে একটু ঘুমোতে হবে। তো কাসের ভাই প্লিজ, আপনি এখান থেকে গেলে আমি একটু খুশি হব। না না, তুমি আমার কথাটা না বুঝতে পারলে না। আমি বলছি যে বিথি আমাদের ড্রয়িং রুমে বসে আছে, এখন তাকে কে সামলাবে? কি বললেন? বিথি বসে আছে আমাদের ড্রয়িং রুমে? সে ভোর থেকে আমাকে বললো যে তোমার মায়ের সাথে দেখা করতে এসেছে। তাই আমি ভাবলাম যে আগে তোমাকেই ডাকি না হয়। কাসের ভাই, এই কথাটা বলতে আপনার এতক্ষণ লাগলো? আপনি এক কাজ করুন, আপনি ড্রয়িং রুমে যান, ওর সাথে বসুন, আমি আসছি। যাও আজ্ঞা। বিথি মায়ের সাথে দেখা করতে চায়, কিন্তু মা তো কি হবে এখন? আরে সকাল সকালে আমি কাদের দেখছি? বিথি, কেয়া। কেমন আছো তোমরা? ভালো আছি আমরা। আপনিও নিশ্চয়ই অনেক ভালো আছেন। এখন অনেক ভালো আছি, কারণ ফারিয়া যাওয়ার পর মনে হচ্ছে এ বাড়িতে এখন একটু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। হ্যাঁ, তোমাকে অভিনন্দন বিথি। হঠাৎ? ব্যাপারটা তো হঠাৎ করেই ঘটলো, তাই না? কোন ব্যাপারের কথা বলছেন আপনি? কেন? এ বাড়ির চাবির গোছা রানুর হাতে না উঠে তোমার হাতে উঠছে, সেজন্য। মানে? মানেটা নিয়ে না হয় ফরদের সঙ্গে কথা বলবে বিথি। আমি বুঝিনি আপনার কথা। অনিমা, তোমার এই আগ বাড়িয়ে কথা বলাটা কি ফারহানা আন্টি পছন্দ করবেন? তার চেয়ে তুমি ওদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করো, আন্টি খুশি হবেন। আচ্ছা, তোমরা বসো, আমি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করছি। কি ব্যাপার বিথি, কিছু হয়েছে নাকি? এত সকাল সকাল তোমরা এই বাসায়? আমাকে তো তুমি ফোনও করোনি। তোমার কাছে তো আসেনি যে ফোন করব। না, মায়ের কাছে এসছো, কিন্তু মায়ের সাথে তোমার কি কাজ? সেটা মায়ের সাথে না হয় বলি। কে কথা বলছে? আমার হবু মৌয়া মনে হচ্ছে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কেমন আছো মা? আমি তো ভালো আছি, কিন্তু এত সকাল সকাল মায়ের কাছে? আসলে ব্যাপারটা আমার জন্য জরুরি। সুটকেসটা আবার আনতে গেলে কেন? ওটা রেখে দিতে তোমাদের কাছে। আসলে আনলাম কারণ এতগুলো টাকা সুটকেস ছাড়া আনাটা কঠিন হতো। টাকা? কাল আপনি মাকে যে 20 লাখ টাকা বুঝিয়ে দিয়েছিলেন, সেটা আমি ফেরত এনেছি। কেন? এনেছি কারণ আমি মনে করি এই টাকাটা আমার ন্যায্য ক্ষতিপূরণ না। মানে আরো বেশি? হ্যাঁ, আরো বেশি কিছু চাই আমি। আমার ক্ষতিপূরণ যদি আপনাকে দিতেই হয় মা, তাহলে আপনার দোয়া আর ভালোবাসা ছাড়া এই বিয়েতে আমি আর কিছুই চাই না। কারণ আপনার দোয়া আর ভালোবাসা এসব কাগজের নোটের থেকে আমার কাছে অনেক বেশি দামি। দেবেন তো মা? আর আমার কাছে দামি আমার বৌমাটা। আমার ছেলে যে আমাকে এত দামি কিছু দেবে আমি ভাবতেই পারিনি। বুঝলি ফরহাদ,
আমি ঠিক মানুষটার কাছে আমার বাড়ির চাবিটা দিচ্ছি। মনে হয় আপনি আমাদের সংসারটার কথা বলছেন মা। হ্যাঁ, সংসার তো অবশ্যই, আর সেই সংসার তো এ বাড়িতেই হচ্ছে। এই বাড়িতে মানে? এই বাড়ি তো আমার দুলা ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ, রাহাত রানীও থাকবে দরকার হলে। আই ফরহাদ, তুই কিছু বলিসনি ওকে? মা, আপনি কি আমাকে একটু ক্লিয়ার করে বলবেন? ফরহাদই বলুক না হয়, আমি একটু বসি, বয়স হয়েছে তো, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। বস। কি হলো ফরহাদ, বল। মিথি, আসলে মা চাইছেন। আমার ঘাড়ে চাপাচ্ছিস কেন? বেআইন সাহেবের সাথে আলোচনা করে তো সবকিছু করেছি। কি আলোচনা? না মানে ওই রাহাত আর আমি একসাথেই কাজ করবো অফিসে। রাহাত কাজ করবে, কিন্তু সেটা তোর অধীনে। বাকিটা কায়সার বলো না। আমি? হ্যাঁ, কেন নয়? ওদের দুইজনকে মেলাতে তো তোমার অবদানই সবচেয়ে বেশি। হ্যাঁ বলছি প্রীতি, আরুণ আন্টি চাইছেন, প্লাস তোমার সালমা আন্টি। হ্যাঁ হ্যাঁ, এই প্রীতি, ওনারা চাইছেন যে তুমি আর ফরহাদ যেমন এখানে সংসার করবে, ঠিক তেমনি ভাবে রাহাত আর রানু এখানে সংসার করবে। কি এসব কি বলছেন আপনি কায়সার ভাই? আর ফরহাদ, তুমি এসব জেনেও কেন আমাকে বলোনি? আহারে পিঠি, এখন কোন মুখে তুমি রাহাত রানুর সামনে গিয়ে দাঁড়াবে? আন্টি, দারুণ দারুণ খেলেছেন আপনি। এখন লাগবে প্যাচ ফরহাদ আর বিথির মধ্যে। এত আনন্দের একটা খবর তুমি আমাকে আগে বলবে না ফরহাদ? আনন্দের খবর? তা নয় তো কি, আমরা দুই বোন একসাথে একই ছাদের নিচে সংসার করব। এর থেকে আনন্দের আর কি হতে পারে? মা, আমি যে আপনাকে কি বলে। আর রাহাতের চাকরিটা? কায়সার ভাই, দুলা ভাই সবসময় বলে যে ফরহাদ নাকি দুলা ভাইয়ের বড় ভাইয়ের মতো। অনেক কিছু শিখেছে দুলা ভাই ফরহাদের কাছ থেকে। আমার মনে হয় দুলা ভাই এই কথাটা জানতে পারলে খুশি হবে। আপনি আর মা যে এত দারুণ একটা পরিকল্পনা করবেন, সব ধন্যবাদ আপনার প্রাপ্য মা। আর গতকাল ব্যাপারটা আমাকে না জানানোর জন্য আপনার ছেলের একটা কানমলা প্রাপ্য, সেটা আপনি দেখে নেবেন। খবরটা আমরা বাড়ি থেকে একসাথে জানাই নাকি কেয়া? সেটাই ভালো হয়। যাই মা, যাই কায়সার ভাই। বিথি এটা কি করলো ফরহাদ? আমি তো বুঝলাম না কায়সার ভাই। আমি কিন্তু বুঝেছি। কি বুঝেছেন? তুমি একজন ভাগ্যবান মানুষ। তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে এমন একজন মানুষ যার স্পর্শে কাঁটাও ফুল হয়ে যায়। শোনো, বিথির মতো মানুষ খুব একটা হয় না। বেস্ট অফ লাক। na 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 na
আমি ভেবেছিলাম তুই বোধহয় আন্টির কথাগুলো শুনে একটু কষ্ট পাবি, কিন্তু তুই তো দেখি খুশি হয়েছিস। আমি না একটু অবাক হয়েছি। মুখে হাসি আনলে সেটাকে খুশি হওয়া বলে না কেউ। মানে আমি এটা জানি না যে ফরহাদের মা এটা কেন করছে, কিন্তু এটা জানি যে বিভাজন তৈরি করার একটা পরিকল্পনা চলছে। কিসের বিভাজন? আমার সাথে ফরহাদের, আমার সাথে রানু আপাদের। তার মানে তুই ওদের সামনে যা বলেছিস মন থেকে বলিনি, অভিনয় করেছি। যদি সত্যি এটা কোনো পরিকল্পনা হয়ে থাকে তাহলে তাদেরকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমরা খুশি হইনি। এখন ওরা দ্বিধান্বিত হয়ে যাবে, ভাববে নিশ্চয়ই ওদের প্ল্যানে কোনো ভুল আছে। তুই বলতে চাস ফরহাদ ভাইয়ের মা তাহলে শোধরাননি? কাল কায়সার ভাইয়া ফোন করে জানালো অনিমা আপাকে নাকি সব বিয়ের দায়িত্ব দিয়েছে মা। আমি আগে আন্দাজ করতে পেরেছিলাম যে এমন কিছু হতে পারে, আর এটা শুনে আমার সন্দেহটা আরো প্রবল হয়েছে। উফ, মানুষগুলো কেন এত খারাপ হয় বুঝি না। একটা ভালো মানুষ হওয়া এতই কঠিন? এসব নিয়ে তোর এত ভাবতে হবে না। কেন ভাববো না? দুদিন পরে তোকে বিয়ে করে ওই বাড়িতেই যেতে হবে। শুধু তোকে না, তোর সাথে বড় পাকেও যেতে হবে। আর তোদের উপর ছড়ি ঘুরাবে কে? ওই ফারহান আন্টি। আমি দেখেছি আপন মানুষরা কাছে থাকলে বেশি ঝামেলা হয়। তোর সাথে যদি আবার বড় পর কোনো ঝামেলা হয়? আমরা দুই বোন এক থাকলে কোনো ঝামেলা হবে না। কি জানি আপা, আমার কাছে একদমই ঠিক লাগছে না ব্যাপারটা। ঠিক না লাগলে ঠিক করতে হবে। ভাবিস না আগে বাড়ি যাই? বাড়ি গেলে তো বড় পাকে বলতে হবে কথাটা। এই প্রস্তাবটা কি বড় পা মানবে? জানি না। হ্যাঁ, এই আলমারি সিফার দিতে রাখছিলাম, চুরি হয়ে গেল না তো? না ওরানো তোরা দেখছিস নাকি সুটকেসে? আর আমি তো আলমারি সিফাই রাখছিলাম। ও মাস্টার, নাকি তুমি সরাই রাখছো? তো মেরে গেল কে রে? আরে কিছু কম না কে রে? কইবা তো কুস্তা কি হইছে? আমি ভোরবেলাতেই বিথি আর কেয়ার হাতে ওই সুটকেসটা বুঝিয়ে দিয়েছি। ওরা ওটা নিয়ে গেছে বিয়ানকে ফেরত দেওয়ার জন্য। এতক্ষণে চলে আসবার কথা। কি কইলা? কি কইলা তুমি? তুমি এইভাবে আমার পিঠে ছুরি মারলা? ছুরিটা আসলে কে মেরেছে সেটা নিয়ে তোমার সাথে আমাদের সবার কথা বলার আছে মা। আমার সাথে কি কথা? আমি ওদের সব বলেছি সালমা। সব বলছো মানে? বলার আবার কি আছে? আপনি যে ফারহানা আন্টির সাথে আমাদের বিষয়ে কথা বলে এসেছেন, সেটা মা আপনি কাল আমাদেরকে জানাতে পারতেন। লুকিয়ে রেখে তো কারো কোনো ফায়দা হলো না মা। লুকায় রাখতাম কে রে? আমি তো আজকেই বলতাম, সকালবেলা উঠতেই তো করে বলতাম। আমাদের আশা বাড়িয়েতে কোনো লাভ হলো তোমার মা? আমরা তো ভেবেছিলাম উনি আমাদেরকে সব ফিরিয়ে দেবে। আরে সবই তো ফিরাই দেব। জামাল মাস্টার, আচ্ছা কি কইছো তুমি ওরে? বুঝায় কও নাই ওদের? শোন মা, সব দিব তো কইছে, খালি একটু দেরি হইব। সে সময়টা কতদিন সেটা কি উনি বলেছেন না? সেটা তো বলা মুশকিল, তাই না বাবাজি? এত বিশাল সম্পত্তি তোমার। বাহ, তুমিও তো দেখি এখন ওনাদের সুরে কথা বলছো মা। ওনাদের সুর মানে? ফরহাদ ভাইয়ের মায়ের সুরে। তুমি এখনো বুঝতে পারছো না মা? ওনারা আমার আর রাহাতের প্রতি দয়া দেখাচ্ছে। দয়া? তা নয় তো কি, বড় ভাই হিসেবে চাকরিতে রাখবেন, আর বাড়িতে নিশ্চয় আমাদের সেই স্থান হবে যেখানে ওনারা চাইবেন। না না, এইটা কেন? আচ্ছা রাহাত বাবাজি, তুমি চুপ করে আছো কেন? তুমি রানুর একটু বুঝাও। দেখো বাবাজি, তুমি আর ফরহাদ খুবই ভালো বন্ধু, ভাইয়ের মতো। তুমি তো নিজে মুখে এই কথা অনেকবার বলছো। এখন যদি দুই বাইরে একসাথে থাকতে হয়, একসাথে চাকরি করতে হয়, তাহলে ক্ষতিটা কি? ক্ষতি কোনোটাই ফরহাদের না মা, ক্ষতি পুরোটাই আমাদের।
মানে দেখুন মা, আমার এই সম্পত্তি নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না, সত্যি বলতে এখনো নেই। কিন্তু ফারহানা আন্টির এমন প্রস্তাব আমাদের জন্য ভীষণ অপমানজনক। শুধু ফারহানা আন্টির কথা বলছো কেন? দেখো কি এর সাথে ফরাদ ভাইও জড়িত, না হলে মায়ের এই অন্যায় তার চোখে পড়ছে না? না রানু, ফরহাদকে এখানে টেনে আনিস না, ওর কোনো দোষ নেই। হ্যাঁ, দুদিন পর তো তোমার মেয়ের সাথে ওর বিয়ে হচ্ছে, এখন কি আর হবু জামাইয়ের দোষ তোমার চোখে পড়বে বাবা? আমরা এই প্রস্তাব মানতে পারবো না মা। তোরে মা জানে শোনা নিশ্চয় তোর কোনো ক্ষতি করবো না, করছে কোনোদিন? হ্যাঁ, আরে আজকে আমার তোদের সবগুলি বোনের কথা ভাবতে হইতেছে। হ্যাঁ, তোর কথা, বিতির কথা, লিলির কথা। তুই যদি এই প্রস্তাবটা না মানুষ মা, তুই একবার বাইবা দেখ, বিথিকে ওই বাড়িতে গিয়ে টিকবো বেশি দিন? যত যাই পরার তোর ওর মায়ের ফালাই দিতে পারবো না, ওই মায়ের সাথে মিশা থাকতে হইব বিথির। আর আমি জানি বিথি যদি এখানে থাকে তবু সবকিছু ফিরাই দেওয়ার ব্যাপারটা হইব সময়ের ব্যাপার। আপাতত কালে দুই বোনে একসাথে থাক, তোদের ন্যায্য তুই ঠিকই ফিরা পাবি। মা ঠিকই বলেছে। সরি রানুপা, সরি দুলা ভাই। আমিও আসলে একটু আগে বিষয়টা জানলাম, কিন্তু এই বিষয়টা জেনে আমি একদমই ভেঙে পড়িনি। ওদের সামনে আমি অভিনয় করেছি, ওদেরকে বুঝিয়েছি যে এটাতে আমি অনেক খুশি হয়েছি। এটা একটা ষড়যন্ত্র হচ্ছে আপা, এটা কে কোথায় বসে করছে সেটা আমি জানি না, কিন্তু এটুকু জানি যে তুই আর দুলাভাই যদি ওদের এই প্রস্তাবটা মেনে না নিস তাহলে ওদের ওই ষড়যন্ত্রটাই সফল হবে। সত্যি বিথি, সত্যি আমি অবাক হচ্ছি তোর কথা শুনে। মানে আমাদের যেখানে ছোট করা হচ্ছে, তোর দুলাভাইকে যেখানে মালিক থেকে কর্মচারীতে নামানো হচ্ছে, রীতিমতো ডিমোশন দেওয়া হচ্ছে, সেখানে তুই আমাকে বলছিস সব মেনে নিতে? রানুপা, আজকে তোর আর ফরাদ ভাইয়ের সাথে সব হতো, তখন বুঝতি অপমানটা কেমন লাগে। আসলে বিথি, নিজের গায়ে না লাগলে বোঝা যায় না। চলো রাহাত, এখানে আমাদের আর কোনো কাজ নেই। দুলা ভাই, এটা কি বলবো আপা? তোমরা কি আমাদের নিজেদের মানুষ না? তোমাদের অপমান কি আমাদের অপমান না? বিথি, তোমাকে আমি একজন প্রতিবাদী মানুষ হিসেবে জানি, যেখানে যখন অন্যায় সেখানে তোমার প্রতিবাদ। কিন্তু আজকে নিজের বিয়ের কথা ভেবে তুমি সেই প্রতিবাদটাই করতে ভুলে গেলে। আজ তুমি কিনা প্রতিবাদী না হয়ে খুশি হওয়ার অভিনয় করলে। তোমার কাছ থেকে আরো অনেক বেশি চাওয়া ছিল আমাদের। যখন তুমি স্বার্থপরের মতো বিয়েটা করতেই চাও, সুখী হও না তুমি বিয়ে করে বিথি। আমাদের কথা তোমার না ভাবলেও চলবে। দাঁড়াও রাহাত, হ্যাঁ ঠিকই বলেছ। আমার এই মেয়েটা আসলেই খুব খুব স্বার্থপর। বাবা এসব কি বলছো? ঠিকই বলছি রে মা, এতটা স্বার্থপর মানুষ আমার জীবনে খুব একটা দেখিনি। হ্যাঁ, স্বার্থপর, ভীষণ স্বার্থপর আমার এই মেয়ে।
নইলে সেদিন নিজের সব অপমান এক ফোঁটাও না ভেবে মারিয়া আর তোমার বিয়ের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিল তোমাকে আর রানুকে মেলাতে। খুব স্বার্থপর। সেই জন্য তোমার আর রানুর মুখের দিকে তাকিয়ে ফরহাদকে ভুল বুঝে দূরে সরে আসতে এতটুকু দ্বিধাবোধ করেনি। হ্যাঁ, খুব স্বার্থপর। নইলে ছোটবেলা থেকে ও যে ঘরটায় থাকতো সেটা তোমাদের জন্য ছেড়ে দিতে দ্বিতীয়বার ভাবেনি। কিরে রানু, প্রীতির কাছ থেকে অনুমতি নিয়েছিলি ওই ঘরটায় থাকার জন্য? প্রীতি স্বার্থপর। হ্যাঁ, প্রীতি স্বার্থপর। তাহলে মায়ের জন্য সেদিন নিজের জীবন বিলিয়ে দিতেও একটু দ্বিধাবোধ করেনি, একটু চিন্তা করেনি। বাবা তুমি থামবে? আজ তো আমি থামার জন্য এই চেয়ার থেকে উঠে দাঁড়াইনি রে মা। আজ রাহাত যদি আমাকে স্বার্থপর বলতো তাহলে আমি এতটা কষ্ট পেতাম না। যেটা তোকে বলাতে আমি পেয়েছি। আমি কাউকে কোনোদিন এ কথা বলিনি সাদা মনের মানুষ কাকে বলে সেটা আমি তোকে দেখে চিনেছি। আর আজ তোকে কিনা শুনতে হচ্ছে স্বার্থপর। তুই স্বার্থপর। আমি জানি রানু আর রাহাতের জন্য তুই ওই বাড়িতে গিয়ে বেয়ানের সাথে এখনই লড়াই করতে পারিস। আমি জানি তুই ওদের মুখের দিকে তাকিয়ে তোর নিজের এই বিয়েটাও ভেঙে দিতে পারিস, কিন্তু একবার ওদের জিজ্ঞেস করে দেখতো মা, ওরা তোর জন্য কি করতে পারে। এইভাবে বললো না জামাই। না, ওকে আমার জামাই না, আমার ছেলে মনে করে কথা বলছি ওর সাথে। যে বিথি তোমাদের জন্য এত কিছু করলো, সেই বিথির জন্য তোমরা কি করতে পারো সেটা বলার সময় এসেছে। আমার ভুল হয়ে গেছে বাবা। আজ বিথির কথা না শুনলে আরো একটা ভুল হবে। বেয়ান যখন একবার বলেছে যে তোমাদের সবকিছু ফিরিয়ে দেবে, তখন তার কথার উপর আমাদের ভরসা করা উচিত না? আমারে কথা দিছিল তোমাদের নিজের ছেলে মেয়ের মতন করে দেখবেও না। যত বড় ষড়যন্ত্র আসুক না কেন, দুই বোন মিল্লা এটারে ঠেকায় দিবি, ভালো দিয়ে খারাপটারে হারায় দিবি। বাবাজি, তোমরা চারজন যদি এক থাকো, পৃথিবীর কোন শক্তি, তার স্বার্থ আছে, তার শক্তি আছে যে তোমরা কোনো আলাদা করে ক্ষতি করে? ঠিক আছে বিথি, আমরা ফারহান আন্টির প্রস্তাবে রাজি। সরি, তোমাকে এতগুলো কথা শুনতে হলো। না, সরি যদি কাউকে বলতে হয় সেটা আজকে বলবো আমি আর রানু। সরি। আমিও সরি। দয়া করে আর কিছু বলো না দুলা ভাই। তাহলে আর কি, কিয়া বিয়ের প্রস্তুতি শুরু করে দে যা। হ্যাঁ। আর হ্যাঁ, এই যে জামাল মাস্টার, তোমার আদরের মেয়ে, সে যে টাকার সুটকেসটা নিয়ে গিয়ে তার হবু শাশুড়ির কাছে ফেরত দিয়ে আসলো,
তাতে তার নাক উঁচা থাকলেও আমরা নাক কাটার সম্ভাবনা দেখা দিছি। সেটা কিভাবে? এটা কিভাবে মানে? আরে বিয়ার জন্য টাকা লাগবে না? হ্যাঁ, বিয়ার অনুষ্ঠান করতে তো টাকা দরকার। টাকা ছাড়া যদি বিয়াটা ভাঙা যায় না হয় তাহলে আমরা নাক কাটা যাবো না? যাও এখন আদরের বাপ আর মেয়ে মিলে টাকা জোগাড় করো। আমার মনে হয় সমস্যা হবে না মা। লো বাজেটের বিয়ে মানে কম টাকায় বিয়ের আয়োজন করতে আমরা রীতিমতো অভিজ্ঞ হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? তো তোমরা ব্যক্ত অভিজ্ঞ আর আমি একমাত্র এই সালমা বেগম আনারি না? বাহ, ব্যক্তের মুখে হাসি, আহা কি সুন্দর। ঠিক আছে, ব্যক্তের মুখে যেন হাসি ফুটছেই, তাহলে ব্যক্তি মিল্লা করো করো। তোমরা এই অভিজ্ঞ মানুষরা লো বাজেট দিয়া বিয়ার আয়োজন শুরু করো।